সালাম আলাইকুম। টিভি ফিস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আরো একটি পর্বে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আলোচনা করব বাংলাদেশের বহুমাত্রিক সমস্যাগুলো নিয়ে। আপনারা জনগণ, আর এই জনগণের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি। টিভি ফিস টিউটোরিয়াল চ্যানেলে আমরা বিগত সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বৈরাচারের পতনের পর যে সময়টায় বাংলাদেশ এখন একটা ক্রান্তিলগ্ন পার করছে, সেই সময় নিয়ে আমরা নানা সময় নানাভাবে আলোচনা করেছি, অনেকগুলো তথ্য-উপাত্ত শেয়ার করেছি। আজকে আমরা বহুমাত্রিক সমস্যার বাংলাদেশের ইন্টারনাল কিছু ক্রাইসিস নিয়ে কথা বলবো এবং সেগুলো আসলে কেন তৈরি হলো আর সেগুলো কেন সমাধানের পথে এগোচ্ছে না সে নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত আমরা কথা বলবো বাংলাদেশের কিছু এক্সটার্নাল ক্রাইসিস সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে ভূমিকা এখন আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যদি আমরা বাংলাদেশের ইন্টারনাল ক্রাইসিস গুলোকে একটু অবজারভেশন করি, তাহলে আমরা দেখব গত কয়েকদিনে বাংলাদেশে কিছু পরিবর্তন এসেছে। কি ধরনের পরিবর্তন? এই পরিবর্তনগুলোর মধ্যে বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার চাপে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের দাবি-দাওয়া পেশ করছে। বিগত ৩১ ডিসেম্বর তারা কিন্তু প্রোক্লেমেশন ঘোষণা করতে চেয়েছিল এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে এবং সে নিয়ে তারা ১৫ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো ধরনের সুরাহা হয়নি। হয়তোবা আমরা দেখতে পাবো খুব শীঘ্রই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আবারও দাবি-দাওয়া পেশ করা হবে অথবা তারা আবারও আন্দোলনে যাবে কিংবা তারা সমাবেশ করবে, বিক্ষোভ করবে। সরকারের ভূমিকা দেশকে পুনর্গঠনের জন্য সবচেয়ে বড় যে জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তারা কোনো ধরনের সুরাহা করতে পারেনি। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট, এই অভ্যন্তরীণ সংকটগুলোর মধ্যে সবচেয়ে যেটি প্রকট সেটি হচ্ছে দ্রব্যমূল্যের দাম। এখানে একটা জিনিস স্পষ্ট যে হ্যাঁ, বাংলাদেশে যেহেতু মানে বিপুল অঙ্কের টাকা পাচার হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে এবং যেহেতু ঋণ খেলাপিতে জর্জরিত ব্যাংকগুলো এবং অনেকগুলো ব্যাংকই কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু কি হয়ে যাওয়ার কথা ছিল, তাদের কিন্তু এখন নাই হয়ে যাওয়ার কথা ছিল। তাদের অস্তিত্ব এতটাই সংকটের সম্মুখীন হয়েছিল। কিন্তু সেই ব্যাংকগুলো কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে। এটা হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে যে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা, যাতে করে জনগণের আমানতগুলো হুমকির সম্মুখে না পড়ে। কিন্তু এজন্য যেটি করতে হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক প্রায় ২২,০০০ কোটি টাকারও বেশি পরিমাণ মুদ্রা ছাপিয়েছে এবং এটার ফলে তারল্য সংকট যেটা ছিল ব্যাংকগুলোর মধ্যে সেটি অনেকটা কেটে উঠেছে এবং ব্যাংকগুলো মোটামুটি স্বাভাবিক একটা লেনদেনে ফিরে এসেছে। কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে অন্য জায়গায়, যে এই যে তারল্য সংকট দূর করার জন্য নতুন টাকা ছাপাতে হলো এবং এই নতুন টাকা ছাপানোর ফলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু লাগাম টেনে আনার একটা সময় কিন্তু এখন ছিল, কিংবা আমাদের উৎপাদনও কিন্তু শীতকালীন মৌসুমে অনেক বেশি হয়, আর সে কারণে এখন কিন্তু সেটা কমার কথা ছিল এবং কমেছেও। সবজির দাম অনেক কমে গিয়েছে, বিশেষ করে কৃষকের ব্যয়ের সাথে তাদের আবার এখন বর্তমানে যে দরে তারা বিক্রি করছে সেই দরের আকাশ পাতাল ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। যেমন পেঁয়াজ উৎপাদনের জন্য তারা গত বছর যে পরিমাণ ব্যয় করতে হয়েছে, কেননা গত বছরে আমরা জানি যে গত বছরের শেষের দিকে সার সহ মানে চাষাবাদের সব ধরনের উপকরণের কিন্তু দাম অনেক বেশি ছিল, আর সেই বেশি খরচ করে কৃষক যখন পেঁয়াজ উৎপাদন করলো সেই পেঁয়াজের এখন কেজিতে নেমে আসলো সেটা ৩০-৪০ টাকা এবং কৃষক থেকে কেনা হচ্ছে সেটা ১০, ১৫, ২০ টাকা করে। বেশিরভাগ ক্ষেত্রে ১০ টাকা করে কেনা হচ্ছে, কিন্তু আমরা সেটা হয়তোবা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে, উপশহরে আমরা কিনতে পাচ্ছি ৩০-৪০ টাকা, ৪৫ টাকায় এই দরে। এখন এই যে পেঁয়াজের যে একটা যে মানে এখানে যে একটা আমরা বৈসাদৃশ্য দেখতে পাচ্ছি কিংবা একটা সংঘাত দেখতে পাচ্ছি বাজারে, এই সংঘাতটা আসলে সৃষ্টি হয়েছে ওই যে যেটি আমরা বলছিলাম যে সরকারের পক্ষ থেকে ব্যয় সংকোচন সিদ্ধান্ত বা নীতি তারা নিয়েছিল, আবার একইভাবে তারা মুদ্রা ছাপিয়েছিল, নতুন টাকা ছাপিয়েছিল এবং একইভাবে ব্যাংকগুলোকে তারা নগদ অর্থের সরবরাহ করেছিল এবং বাজার থেকে নগদ অর্থ যাতে করে কমে আসে সেটার জন্য কিন্তু সুদের হারও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সুদের হার বাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু যেটি হয়েছে সেটা হচ্ছে বাজার থেকে অনেক নগদ অর্থ ইতিমধ্যে ব্যাংকে চলে গিয়েছে এবং যাচ্ছে। সুদের হার যেহেতু কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কাজেই মানুষ এখন ডিপোজিট করবে
বা বিনিয়োগ করতে, ব্যাংকে বিনিয়োগ করতে আগ্রহী হবে। সঞ্চয়পত্রের দিকে মানুষ ঝুঁকে পড়বে। যদিও গত কয়েকদিন আবার সঞ্চয়পত্র বিক্রি বন্ধ ছিল। এখন আবার অবশ্য সেটি আবার চালু হবে। তো এই যে মানে মনিটারি সিস্টেমের সাথে আমাদের পণ্য বাজারের একটা দ্বন্দ্ব বা দ্বিমুখিতা আমরা দেখতে পাচ্ছি। দ্বিমুখিতা বলা যায় কেননা বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের প্রকট হওয়ার পেছনে যে কারণ সেটি হচ্ছে আমাদের বাজার দর। এটা একেবারে লাগাম ছাড়া হয়ে গিয়েছে এবং এই বাজারে দ্রব্যমূল্যের এই দামের যে বৃদ্ধি, কুলম্পন, এটার ফলে কিন্তু আমাদের জনতার মধ্যে একটা আ তাদের মধ্যে একটা জনরোষ দেখা দিয়েছে এবং মানুষ খুব ভোগান্তিতে রয়েছে। বিশেষ করে নিত্যনৈমিত্তিক পণ্যের যে হারে দাম বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবেই মানুষ অনেক বেশি সাধারণ জীবনযাপনে বিপর্যস্ত হয়ে পড়ছে। কিন্তু কৃষক যে উৎপাদন করছে, সে কিন্তু তার জায়গায় ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং এটার সমাধান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করবে কিভাবে? তাদের এটার জন্য কোন ধরনের স্পেশাল কোন প্যানেলই তৈরি হয়নি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কেন্দ্রীয় ব্যাংক সহ বাণিজ্য মন্ত্রণালয়, হ্যাঁ? বিভিন্নভাবে অধিদপ্তরগুলোতে অনেক ধরনের কমিটি, উপকমিটি আছে। সরকারি প্রত্যেকটা দপ্তরে, অধিদপ্তরে কয়েকশো করে কমিটি, উপকমিটি থাকে। কিন্তু আসলে তারা কতটা বাস্তবিকভাবে জনগণের সমস্যাগুলোকে নিরসনে কাজ করে, সেটা একেবারে আপনারা সবাই কম বেশি ভালো অবগত রয়েছেন এবং আপনারা সেটি জানেন। আর যদি সত্যিকার অর্থে কমিটিগুলো কাজ করত সঠিকভাবে এবং দায়িত্বশীলতার সাথে যদি কাজ করত, তাহলে কৃষকের ন্যায্য মূল্য পাওয়াটাও কিন্তু সমাধান হতো। দেখবেন কয়দিন পরই আমরা হয়তো আগামী দিন দেখতে পাবো যে কৃষকরা উৎপাদনে হতাশ হয়ে যাবেন এবং তারা উৎপাদনে এগিয়ে আসবেন না, উৎপাদন করতে চাইবেন না। কৃষিতে তারা আস্থা হারিয়ে ফেলবেন এবং ফলে দেখা যাবে তারা হয়তোবা বিভিন্ন সময় রাজপথে আবারও আন্দোলন করছেন, অনশন ডাকছেন। এগুলো কিন্তু চলতেই থাকবে এবং এইটাকে সমাধান করার জন্য আশানুরূপ কিংবা দৃশ্যমান কোন ধরনের উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখতে পাই। এই বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটগুলোর মধ্যে বাজার দর কিংবা বাণিজ্য, এটা আমাদের অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা সুরাহা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও অনেক আগেই নিতে পারত। কিন্তু সরকার ওইভাবে শক্তভাবে এটাকে হ্যান্ডলিং করতে পারেনি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আ শীতকালীন মৌসুমে কিছু পণ্যের দাম কমলেও আবার কিছু পণ্যের দাম আকাশচুম্বী এবং আ কি এবং আবার নতুন করে যখন ভ্যাট আরোপ করা হলো, অধিকাংশ পণ্যের যে ভ্যাট আরোপ করা হলো সেগুলা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেগুলা বিলাসী দ্রব্য কিন্তু দেখা গেছে তার অধিকাংশের সাথে বাংলাদেশের মানুষ গত দীর্ঘদিন ধরে সেগুলোর সাথে কিন্তু তারা used to, ফলে তারা সেগুলো ছাড়া চলতে পারবে না। এরকম অনেকগুলো উপাদান রয়েছে। এগুলোর দাম বেড়ে যাওয়ার ফলে এই যে বিশেষ করে রেস্টুরেন্টে খেতে যাওয়াটা বাংলাদেশের শহরে উপশহরে দেখা যায় যে এটা অনেকটা ট্রেন্ড হয়ে গেছে। এটা লাইফস্টাইল এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন যদি সেখানে একটা বড় ধরনের অঙ্ক ব্যয় করতে হয়, বড় ধরনের অর্থ ব্যয় করে খেতে হয় রেস্টুরেন্টে বাইরে বা ভ্রমণে, তাহলে কিন্তু সেটা নিশ্চয়ই জনগণের আ বিরক্তির কারণ হবে এবং কেউই এটাকে মেনে নিতে পারবে না। তো সরকার হয়তোবা এই কর আরোপ কিংবা ভ্যাট আরোপের ২ টো কারণ থাকতে পারে। একটা হচ্ছে কেন্দ্রীয় আ ব্যাংকে যে IMF থেকে যে লোন নেওয়া হচ্ছে সেই লোনের কতগুলো শর্ত রয়েছে, শর্তগুলো পূরণ করতে হচ্ছে সরকারকে এবং সরকার সে কারণেই বারবার ট্যাক্স, ভ্যাট এগুলা বাড়িয়ে দিচ্ছে। আবার দেখা গেছে যে আমাদের ডলারের বিপরীতে টাকার মূল্য কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে IMF এর এই শর্তগুলো পূরণ করতে গিয়ে বাজারের অবস্থা একেবারে বেকায়দায়। আবার এটার দীর্ঘমেয়াদী হয়তো ফল আমরা দেখতে পাবো। হতে পারে তারা বলছে যে দীর্ঘমেয়াদে এটা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং স্টেবল করবে। কিন্তু সেটা আসলে জনগণ কতটুকু তার সহ্য ক্ষমতার মধ্যে রেখে সে এটাকে মেনে নিতে পারবে সেটা আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই যে আমাদের ইন্টারনাল ক্রাইসিস গুলো তারা সলভ করার জন্য কাজ করছে। সেটা নিয়ে আমি কিছু দৃষ্টিপাত করলাম। এগুলো কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এর বাইরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি দাবি-দাওয়া, শিক্ষার্থীদের দাবি-দাওয়া রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর দাবি-দাওয়া রয়েছে, শিক্ষক কর্মচারীবৃন্দের দাবি-দাওয়া রয়েছে। আবার দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে আ আমরা প্রশাসনের যারা রয়েছে বা পুলিশ ক্যাডারের যারা রয়েছে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কিন্তু মাঠে ময়দানে অবস্থান করছে। কিন্তু এই যে এতগুলো দাবি-দাওয়া এগুলো কিন্তু সংস্কারের মধ্য দিয়েই সমাধান হওয়ার কথা। কিন্তু এগুলোর জন্য এগুলোকে সঠিকভাবে সরকারের কাছে পৌঁছানো কিংবা সরকার এগুলোকে সঠিকভাবে মনিটর করার জন্য সরকার সে ধরনের কোন টাস্ক ফোর্স কিংবা সে ধরনের কোন বোর্ড কিংবা সে ধরনের কোন হাব তৈরি করে দেয় নাই, যেখানে গিয়ে মানুষ তাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরতে পারবে এবং সেগুলোর একটা আউটপুটও তারা দেখতে পাবে। যে সরকার এটা রিভিউ করেছে, সরকার তার বিবেচনায় এটা নিয়েছে। তাহলে কিন্তু আমাদের রাস্তাঘাট দখল করে যে
এখন প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে, এটা অনেকাংশেই কমে যেত এবং মোটামুটি আমাদের স্বাভাবিক জীবনযাত্রাটা আরেকটু বেশি স্বাভাবিক হতো এবং আমাদের বর্তমান যে সংকটের কালীন সময়ে এই ধরনের কৃত্রিম সংকট তৈরি করার প্রয়াসটা কিংবা এর মধ্য দিয়ে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করতে পারত না। তো এটা গেল আমাদের ইন্টারনাল কিছু বিষয়ের আলাপ। আমরা এক্সটার্নাল যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই যে -2 ফর্মুলার কথা বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি খালেদা জিয়া এবং শেখ হাসিনা ইতিমধ্যে দেশের বাইরে রয়েছেন। একজন পালিয়ে গিয়েছেন, আরেকজন চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে অবস্থান করছেন। আবার বলা হচ্ছে এই ২ জনকে মাইনাস করার জন্য আবারও সেই ১-১১ ফর্মুলা নিয়ে আসতে পারে হয়তোবা। কিন্তু এটা আসলে কতটুকু সত্য হবে বা সম্ভব হবে সেটাও আ আমরা অদূরেই বলতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সরকারে যারা আস্থা রাখতে চায় সেই ভারত কিন্তু যার পরনাই চেষ্টা করে যাচ্ছে যে জাতীয়তাবাদী দল বিএনপিকে বাংলাদেশে পরবর্তীতে ক্ষমতায় আনার জন্য। এবং তারা সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় এবং বিএনপি যদি সেটি বাস্তবায়ন করতে পারে তাহলে তারা বিএনপিকে আগামী নির্বাচনে সমর্থন দেবে এবং আবারও বাংলাদেশে সেই ভারতীয় তাবেদারি একটি সরকার প্রতিষ্ঠা পাবে। এটা হচ্ছে মোদ্দার উপরে আমাদের কিন্তু আন্তর্জাতিক কিংবা আমাদের বাইরের সংকট, আমাদের এই বাইরের সংকটটাকে আমরা আসলে শক্তিশালীভাবে কতটুকু মোকাবেলা করতে পারছি সেটি আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আমাদের ডিপ্লোম্যাটিক পারসন যারা রয়েছেন তারা ইতিমধ্যে আলোচনা করছেন এবং তাদের আলোচনায় এটাও বোঝা যাচ্ছে, জনগণ এটাও কম বেশি বুঝতে পারছে যে আসলে সরকার খুব শক্তভাবে এখনো পর্যন্ত দৃশ্যমানভাবে তেমন কিছু করতে পারছে না এবং আমাদের বর্ডারে যে উত্তেজনা, তৃতীয় আমার যে আলোচনার পয়েন্ট, যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা ইতিমধ্যে দেখেছি বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থায় ছিল এবং বিজিবির সাথে কিন্তু বাংলাদেশের আমজনতা বিএসএফ কে রুখে দেওয়ার জন্য তারা সীমান্তে অবস্থান নিয়েছিল এবং এই দৃশ্যতে আমরা অনেক বেশি মুগ্ধ হয়েছিলাম। আমাদের সবার মনে থাকার কথা যে আমরা একজন কৃষককে দেখেছি যার হাতে চাপাতি, মুখে সিগারেট এবং সে কিন্তু সামনে বিএসএফ এর উপরে চোখ রাখছে এমন ভাবে মনে হচ্ছে যেন সে কোনো এক প্রশিক্ষিত সৈনিক। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিগন্যালস এর। সে কোনো যন্ত্র দিয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সে নজর রাখছে বিএসএফ এর উপর। এই দৃশ্য আমরা দেখেছি সরিষা ফুলের মাঠে তাদের এই যে বিজিবি, বিএসএফ এবং কৃষকদের বিজিবির পক্ষ নিয়ে বিএসএফ কে রুখে দেওয়ার জন্য কিংবা তাদেরকে প্রতিরোধ করার জন্য যে চেষ্টা, যে সাহস, যে উদ্যম, যে বীরত্ব আমরা দেখেছি সেটি বাংলাদেশের 18 কোটি মানুষকে অভিভূত করেছে, আপ্লুত করেছে এবং আমরা অনেক বেশি বিহ্বল হয়েছি যে এটাই হচ্ছে আমাদের প্রকৃত বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্র ভারত নানা সময় নানা ষড়যন্ত্র করছে, তারা এখন আবার বেড়া দিচ্ছে বিভিন্ন সময় যাতে করে অনুপ্রবেশ ঠেকাতে পারে। তাদের পক্ষ থেকে এই বক্তব্য বলা হয়েছে এবং তাদের ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশে যেভাবে তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক তদ্রুপভাবে বাংলাদেশি কূটনীতিককেও কিন্তু ভারতে তলব করা হয়েছে গতকালকে এবং সেখানে বলা হয়েছে যে তারা নাকি যে বেড়া দিচ্ছে বর্ডারে সেটা হচ্ছে তারা চুক্তি মেনেই, সীমান্ত চুক্তি মেনেই নাকি তারা এই কাজটি করছেন। সে নিয়ে বাংলাদেশকে তারা গতকালকে জানিয়েছে, নিশ্চয়ই আজকে আমরা দেখতে পাবো বাংলাদেশের পক্ষ থেকে কি পাল্টা জবাব দেওয়া হয়। তো এই বিষয়গুলোতে আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের এই ভূখণ্ডে যে উত্তেজনা এখন সৃষ্টি হচ্ছে সেই উত্তেজনার পেছনে নিশ্চয়ই কোন একটা কারণ রয়েছে এবং কোন একটা ফল আসবে। যেহেতু প্রসব বেদনা শুরু হয়েছে এই জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপে, সেহেতু আমরা ধরে নিতেই পারি এখানে কোন একটা স্বাধীন অঙ্গরাজ্য কিংবা রাষ্ট্রের অভ্যুদয় ঘটতে পারে অতি শীঘ্রই। বিশেষ করে আরাকান রাজ্যের স্বাধীনতা ইতিমধ্যে প্রায় তারা ঘোষণার কাছাকাছি চলে গেছে এবং তারা বলছে যে এখানে একটি আরাকান রাষ্ট্র, স্বাধীন আরাকান রাষ্ট্র তারা গঠন করবে এবং সেটার জন্য তাদের অলরেডি তারা কিন্তু অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দখল করে নিয়েছে আরাকান আর্মি। আর মায়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে যে চেষ্টা চালানো হচ্ছে সেটি মনে হয় খুব একটা টেকসই হবে না এবং তার ফলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ আরাকান অঞ্চল এবং ত্রিপুরা, মণিপুর এই অঞ্চলটাতে, এই ব্লকটাতে একেবারে বঙ্গোপসাগরের অংশ থেকে শুরু করে আহ তিব্বতিয়ান যে এখানকার যে পাহাড়ি ভূমি, এই পাহাড়ি ভূমিগুলোতে আগামী দিনে কি হতে যাচ্ছে সেটার রূপরেখা নিশ্চয়ই আমরা দেখতে পাবো এবং এই সময়ে, এই প্রসব বেদনাকালীন সময়ে আমাদের কিন্তু বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সুযোগ রয়েছে। কেননা বাংলাদেশ আগামী দিনে এই অংশে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার যথেষ্ট সুযোগ সম্ভাবনা রয়েছে।
আমরা মনে করছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিটি সমস্যার নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অতি দ্রুত নিবে এবং জনগণ যাতে আশ্বস্ত হতে পারে যে না, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে এবং সেগুলো জনগণকে আশ্বস্ত করে যে আগামী দিনের বাংলাদেশের বাজার ব্যবস্থা স্থিতিশীল হবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্থিতিশীল হবে এবং বাংলাদেশের যে বহুপাক্ষিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি হচ্ছে টেকসই হবে। আমরা সে প্রত্যাশা করি। টিভিপি স্টোরি টেলার আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।